হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েট প্রিলি অ্যান্ড সিকে রুয়েট এমসিকিউ সিরিজের আজকের ভিডিওতে। আজকে আমরা গতিবিদ্যা এই চ্যাপ্টারের প্রথম পর্ব দেখব। এখানে এর আগের মতোই 10টা প্রশ্ন দেয়া আছে এবং যেটি আমি আজকে করেছি সিকে রুয়েট স্টাইলে, অর্থাৎ এমসিকিউটাতে একটু টাইম বেশি পাবে প্রত্যেকটিতে এবং এর জন্য মার্কসও কিন্তু বরাদ্দ থাকবে একটু বেশি। অর্থাৎ বুয়েট প্রিলি স্টাইলে 2টা করেছিলাম এর আগের 2টি, বাট এটা হচ্ছে অন্য আদলে হবে একটু। তো এখানে যেহেতু আমি এই চ্যাপ্টারটি নিয়েছি, তোমরা জানো যে এই চ্যাপ্টারটি হচ্ছে এইচএসসি তোমাদের 24 বা 25 ব্যাচের জন্য এই চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে শর্ট সিলেবাসে। বাট 26 থেকে শুরু করে আগামী পরবর্তীতে হচ্ছে তোমার সবগুলোতেই থাকবে। বাট তারপরও এটা হচ্ছে আমি আজকে পড়াচ্ছি, এর কারণ হচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা তোমাদের সিলেবাসে আছে এবং সেই চ্যাপ্টারের জন্য কিছু কিছু বেসিক সূত্র কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে ইউজ করতেই হয় সবসময়। তো মাঝে মাঝেই হচ্ছে শর্ট সিলেবাস হলেও যে এখান থেকে প্রশ্ন আসতে পারবে না, ব্যাপারটা এরকম না। কারণ আমি যেই প্রবলেমগুলো আজকে করাবো তার ম্যাক্সিমাম সূত্রই হচ্ছে তোমরা 9-10 থেকেই জানো। তো মাঝে মাঝে কিন্তু 9-10 থেকেই প্রশ্ন আসে। তো এই কারণে এটা ভাবার কোনো কারণ নাই যে গতিবিদ্যা থেকে প্রশ্ন আসবেই না। বেসিক যতগুলো জিনিস আছে সেগুলো থেকে কিন্তু সবসময়ই প্রশ্ন আসতে পারে। হয়তোবা হ্যাঁ, প্রাস বা ওই লেভেলের জিনিসগুলো থেকে নাও আসতে পারে। বাট এরপরেও আমি দেখেছি শর্ট সিলেবাস হওয়ার পরেও এগুলো থেকে কম্বাইন করে মাঝে মাঝে প্রশ্ন দেয়। তো চলো আমরা গতিবিদ্যার পার্ট 1টা হচ্ছে আজকে দেখব। তোমাদের টেস্ট করার জন্য আমি সুযোগ রাখছি। টাইম পাবে তোমরা হচ্ছে 15 মিনিট এই 10টা প্রশ্নের জন্য, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 1.5 মিনিট করে সময় পাবে। যেখানে মার্কটা হচ্ছে আলাদা রকমভাবে একটু হবে, সেটা হচ্ছে যে যদি কারেক্ট হয় সেটা তুমি +6 কল্পনা করতে পারো, আর যদি হচ্ছে ভুল আনসার দাও তাহলে হচ্ছে তোমার 25% মার্ক কাটা যাবে আর কি এখান থেকে, অর্থাৎ -1.5 হবে আর কি। তো এইভাবে আমি লিখে দিয়েছি যে টোটাল 10টা প্রশ্ন, প্রত্যেকটাতে 1.5 মিনিট করে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 6, তাহলে 6, 15, 6 আর 10 60 মার্কস হবে। তো 60 মার্কসের মধ্যে প্রত্যেকটা ভুলের জন্য 1.5 করে কেটে যাবে। এটা সিকিউরিটির বিশেষ করে এবার কুয়েটের যেটা বের হয়েছে তোমাদের বিজ্ঞপ্তি, তার উপর ভিত্তি করে নেয়া। তো আজকে যে টপিকটা আমি কাভার করেছি সেটা হচ্ছে শুধুমাত্র একমাত্রিক গতি। একমাত্রিক গতির যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো। এখানে যে বেসিক যে গতিসূত্রগুলো আছে 4টা 5টা তোমরা গতিসূত্র 9-10 থেকেই পড়েছো। v = u + at, s = u + ½ at², ওই জিনিসগুলো এবং পরন্ত বস্তুর গতি। এটা কিন্তু সিলেবাসে নাই বলা যাবে না, কারণ পরন্ত বস্তুর গতি কিন্তু অন্য চ্যাপ্টারেও আছে। এ কারণে এটা কিন্তু সিলেবাসের অংশেই মধ্যেই পড়ে। তো এটা হচ্ছে প্রথম 3টা প্রশ্ন এখানে দেখতেই পাচ্ছ তোমরা। যারা এখান থেকে এক্সাম দেওয়ার ট্রাই করবে তারা এখান থেকে দিতে পারো। এটা হচ্ছে 4, 5, 6, এই 6টা প্রশ্ন এখানে এবং তার পরের পেজে হচ্ছে বাকি 4টা। তো টোটাল এই 10টা প্রশ্ন আমরা এক এক করে সলভ করার ট্রাই করব। তো আমি হচ্ছে আপলোড করে দিব হচ্ছে ফেসবুক গ্রুপে, তোমরা সেখান থেকেও প্রশ্নটা দেখতে পারবে। তো চলো এখন এক এক করে প্রশ্নগুলো আমরা সলভ করার ট্রাই করি যে কিভাবে করতে পারি। আশা করি তোমরা সবাই হচ্ছে এটা দেখার আগে একবার নিজেরা ট্রাই করবে, করার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেটা যেটা সমস্যা মনে হচ্ছে সেটা সলভ করে নিবে। চলো প্রথম যে প্রশ্নটা সেটা একটু দেখার ট্রাই করি। প্রথম যে প্রশ্নটা যেটা বলা আছে, একটি ট্রেন সমতরণে চলছে, রেল লাইনের পাশে থাকা একটি পোলের দিকে ধাবিত হচ্ছে সমতরণে। ট্রেনের সামনের প্রান্ত ও পেছনের প্রান্ত পোলটিকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করলে ট্রেনের ঠিক মাঝ বরাবর থাকা বগিটি কত বেগে পোলটিকে অতিক্রম করবে। তো আমি একটা চিত্র ড্র করি। এটা হচ্ছে তোমার পোল এবং এখানে হচ্ছে ট্রেনটা আসছে, ঠিক আছে? বললাম যে এই দিক বরাবর ট্রেনটা আসছে এবং এই ট্রেনের যে এই মাথাটা, অর্থাৎ ট্রেনের যে একেবারে সামনের প্রান্ত, এটা যখন এই পোলের কাছে দিয়ে যায় তখন তার বেগ হয় ইউ এবং এই ট্রেনটা যখন ক্রস করে চলে যায়, অর্থাৎ ট্রেনটা যখন এই পাশে চলে আসে, যখন পিছনের প্রান্ত পোলটিকে ক্রস করে তখন সেই ট্রেনের বেগ হয় ভি। প্রশ্ন হচ্ছে এই ট্রেনটা যখন মাঝামাঝি ছিল, এই মাঝামাঝি থাকার মোমেন্টে তার বেগটা কত ছিল, ট্রেনের বেগটা কত ছিল। যেহেতু একটা সমতরণে চলছে, কন্টিনিউয়াস তার বেগের মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই পয়েন্টে যখন ছিল ট্রেনটা, এটা হচ্ছে তার সামনের প্রান্ত, এটা হচ্ছে পেছনের প্রান্ত, ঠিক আছে? তো এখন মাঝের পয়েন্টের বেগটা কত, এটাকে আমি v1 কল্পনা করতে পারি। আমাকে বের করতে হবে v1 এর মান ইউ এবং ভি এর সাপেক্ষে। এখানে তোমরা হচ্ছে এই অপশন দেখেই বুঝতে পারছো যে ইউ এবং ভি এর সাপেক্ষে বের করতে হবে। তো কীভাবে করা যায়? বেসিক সূত্র অ্যাপ্লাই করব যে আমরা যদি হচ্ছে একটা ট্রেনের বা একটা যে কোনো বস্তুর আদি বেগ এবং শেষ বেগ জানি এবং
সে হচ্ছে টোটাল যে ট্রেনের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমাদের জানা নাই। বাট আমরা কল্পনা করে নিতে পারি যে সম্পূর্ণ ট্রেনটা হচ্ছে এস দৈর্ঘ্যের। ঠিক আছে? এস দৈর্ঘ্যের হচ্ছে সম্পূর্ণ ট্রেনটা। এখন আমাকে বের করতে হবে যে আমাকে এই ট্রেনের যখন মাঝ বরাবর আমি অতিক্রম করে ফেলেছি, ওই মোমেন্টে আমার বেগটা কত? যখন হচ্ছে সম্পূর্ণ ট্রেনটা হচ্ছে চলে যাচ্ছে, অর্থাৎ আদি অবস্থান থেকে শুরু করে এস দৈর্ঘ্য অতিক্রম করে যখন ট্রেনের শেষ প্রান্ত চলে আসছে পোলের কাছে, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত ট্রেনটার? টোটাল তার দৈর্ঘ্যের সমান। তাহলে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি না যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমি ত্বরণ জানি, দূরত্ব ধরে নিলাম, ইউ আর ভি তো দেয়া আছে প্রশ্নে। তো এখান থেকে আমি চাইলে একটা কাজ করতে পারি। প্রথমত ত্বরণের যে ভ্যালুটা সেটা কত আসবে সেটা বের করে নিতে পারি। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এটাকে আমি একটু পরে অ্যাপ্লাই করব। এখন দেখো, আমাকে বের করতে বলেছে যখন ট্রেনটা একেবারে মাঝামাঝি পয়েন্টে আছে, ওই মোমেন্টে তার বেগের মানটা কত। এখন এতটুক সময়ে যখন ট্রেনটা মাঝামাঝি সময়ে এসেছে, তখন টোটাল তার অতিক্রান্ত দূরত্ব কি এস হয়েছে? এস কিন্তু হয়নি। সে মাথা থেকে শুরু করে এই মাঝ বিন্দু পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব হবে s/2 পরিমাণ। তাহলে এই s/2 দূরত্ব আসতে তার বেগের পরিবর্তনটা কত সেটা আমাকে দেখতে হবে। আদি বেগ ছিল হচ্ছে এটা, তাহলে আমাকে v1 বের করতে হবে। তো আবার সেম সূত্র, v1 স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a, বাট এবার s হবে না, বরং s/2 হবে। তো এখানে এক কাজ করি, s/2 লিখি, এই 2 কেটে যাবে। তো এখানে ইউ স্কয়ার থাক, এ ইন্টু এস, এর পরিবর্তে আমি লিখতে পারবো কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s ইন্টু এস, এই এস এসও কেটে যাবে। এখন তুমি এটাকে যোগ করো একটু, ম্যাথ হয়ে যাবে শেষ। এটা হচ্ছে 2, আর উপরে আসবে 2 ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আর এটা যদি কেটে দাও তুমি একটু, তাহলে আসবে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার, তার উপরে রুট। তাহলে v1 সমান চলে আসবে নিচে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার উপরে, আর নিচে হচ্ছে 2, এর উপরে হচ্ছে রুট, সম্পূর্ণটার উপরে রুট কিন্তু। তার মানে এরকম যে অপশনটা সেটা হচ্ছে ডি নাম্বার, সেটা হচ্ছে আনসার। দেখো, এটা কিন্তু চাইলে যে কোনো এক্সামে আসতে পারে। তা তুমি একে 1.5 মিনিট দিয়েছি, বাট 1.5 মিনিট লাগে না, আসলে 1 মিনিটের মধ্যে করা পসিবল এটা। বাট তোমাকে বুঝতে হবে যে কোন সূত্র অ্যাপ্লাই করবো। এটা যদি সিলেবাসের আন্ডারে নাও থাকে, তবুও কিন্তু এটা আসার মতো জিনিস, কারণ এত বেসিক সূত্র তো তোমাদের জানতেই হবে তোমরা অ্যাডমিশনে বসার আগে। তো পরবর্তী প্রশ্ন দেখব। এখানে বলা আছে, দেখো, সরলরৈখিক বরাবর চলমান একটি গাড়ির বেগের সমীকরণ হচ্ছে ভি সমান টি স্কোয়ার মাইনাস, আচ্ছা 1 না, এটা টি হবে, টি স্কোয়ার মাইনাস টি, সরি, টি হবে। তাহলে নিচের কোন ব্যবধিতে গাড়িটির বেগ হ্রাস পেতে থাকবে? আচ্ছা, কোন একটা গাড়ির বা কোনো একটা বস্তু যদি বেগের সূত্র দেওয়া থাকে, এবং সেখান থেকে ইকুয়েশন থেকে তোমাকে বলা হচ্ছে যে বেগের মান হ্রাস পেতে থাকবে কত থেকে কত সময়ের মধ্যে, মানে টি যদি সেকেন্ডে হয়, তাহলে কত থেকে কত সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারবো যে গাড়িটির বেগের মান আসলে হ্রাস পাচ্ছে। তো ওটা বোঝার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা গাড়ির বেগ হ্রাস পাবে কখন? যদি মনে করো গাড়িটা এই দিক বেগে চলছে, এদিকে ত্বরণের দিকও যদি এদিকেই হয়, ত্বরণ যদি এদিকেই ঘটে, তার মানে অবশ্যই কি হবে, গাড়িটার বেগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকবে। কিন্তু ত্বরণটা যদি এদিকে না হয় এদিকে হতো, উল্টো ডিরেকশনে, অর্থাৎ তাহলে কি ওই বেগটার উপর আসলে ত্বরণ না, বরং মন্দন আকারে কাজ করতো এই ত্বরণটা। তাহলে যদি হচ্ছে বেগ এবং তোমার ত্বরণ পরস্পর উল্টো দিকে কাজ করে, তাহলেই শুধুমাত্র এটা হওয়া পসিবল যে তার একটা গাড়ি ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে তার বেগ। তাহলে সেটাই আমি অ্যাপ্লাই করবো এখানে। প্রথমে আমরা হচ্ছে ত্বরণের ইকুয়েশনটা জেনারেট করি। আমরা জানি কি বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, তাহলে ডিভি বাই ডিটি, তাহলে ডি ডিটি অফ ভি অর্থাৎ টি স্কোয়ার মাইনাস টি, এখানে আসবে 2t মাইনাস 1। তাহলে দুইটা জিনিসের গুণফল কখন নেগেটিভ হবে, আলটিমেটলি বুঝবো কীভাবে যে এইটা যেদিকে এটা তার উল্টা দিকে, বুঝবো কীভাবে? একটা ডিরেকশন যদি আমি প্লাস কল্পনা করি আর এটা তাহলে মাইনাস হবে, তো আলটিমেটলি দুইটা জিনিস যে একটা অপরটার হচ্ছে বিপরীতে কাজ করছে, এটা বোঝার একটাই উপায় যে তাদের গুণফলের মান যদি অ্যাকচুয়ালি কি হয়, লেস দেন 0 হয়, অর্থাৎ নেগেটিভ একটা সংখ্যা আসে। তাহলে সেটা এখানে অ্যাপ্লাই করবো আমি। এর ভ্যালু কত? এ হচ্ছে 2t মাইনাস 1, আর বি হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি লেস দেন 0, তাই তো? তাহলে এখান থেকে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে
এই জিনিসটাকে সমাধান করে আমরা একটা রেঞ্জ বের করব, যে রেঞ্জের মধ্যে টাইমের ভ্যালুটা কী হবে, টাইমের ভ্যালুটা হ্রাস পেতে থাকবে। তাহলে এখান থেকে 3টা ইকুয়েশন পাওয়া যাবে, কারণ টি স্কোয়ার মাইনাস টি যদি আমি কমন নিই তাহলে একটা টি আসে বাইরে, বাইরে আসলে এখানে হয়ে যাবে টি মাইনাস ওয়ান, আর হচ্ছে 2t মাইনাস ওয়ান। তো 3টা জিনিস আসছে। তাহলে হয় এটা সমান লেস দেন 0 হবে, অথবা এটা অথবা এটা। কিন্তু এটা সমান লেস দেন 0 তো হইতে পারবে না, কারণ টাইমের মান কখনো নেগেটিভ হইতে পারে না, শুধু টাইমের মান। তাহলে এটা আসলে পসিবল না, টাইমের মান তোমার লেস দেন 0, এটা ইম্পসিবল, নট পসিবল। তাহলে এটা যদি পসিবল না হয় তাহলে বাকি দুইটাই থাকলো তোমার কাছে কেস, সেটা হচ্ছে হয় টি মাইনাস ওয়ান আর 2t মাইনাস ওয়ানের যে গুণফলটা, এটা অ্যাকচুয়ালি লেস দেন 0 হতে হবে। এখন এই টাইপের অসমতা তোমরা 9-10 করেছো, যে কোনো একটা অসমতা থাকলে কীভাবে সলভ করতে হয়। কীভাবে করতে হয় আমাকে দেখতে হবে এখানে, যে এই যে অসমতার ভ্যালু 3 রকমের হতে পারে। এখানে দেখো টি এর মান যদি তুমি বের করতে কী কী আসতো, এটা ইকুয়ালস টু 0 কল্পনা করো, তাহলে টি এর মান হয় 1 আসবে, অথবা টি এর মান আসলে হাফ আসবে, 1 অথবা হাফ। তাহলে এই 3টার মধ্যে 3টা পসিবল কেস আছে একটা অসমতায়। সেটা হচ্ছে হয় মানটা বড়টার থেকেও বড় হবে, অর্থাৎ 1-এর থেকে, এই দুইটার মধ্যে বড় কে 1, তাহলে হয় 1-এর থেকেও বড় হবে, অথবা ছোটোটার থেকেও ছোট হবে, অথবা দুটোর মাঝামাঝি হবে, অর্থাৎ ছোটোটার থেকে বড় কিন্তু বড়টার থেকে ছোট। এখন এই 3টার কোন কন্ডিশন এখানে বসালে সেটা লেস দেন 0 হয়, এটা আমাকে কল্পনা করতে হবে। যেমন যে কোনো একটা মান কল্পনা করো যেটা যেটা হচ্ছে 1-এর থেকে বড়, 2 ধরো। তো এখানে যদি 2 কল্পনা করো তাহলে 2 মাইনাস 1 কত আসছে, 1 আসবে। আর এখানে 2 ধরলে 2 2 4 মাইনাস 1 মানে 3, তাহলে 1 ইন্টু 3। দেখো তো 1 ইন্টু 3 যদি গুণ করো সেটা কি লেস দেন 0 হয়? হয় না কিন্তু। তার মানে যেহেতু এটা শর্তটাকে ফিল আপ করছে না, তার মানে এটা তোমার পসিবল আনসার না, এটা বাদ। সেকেন্ড, টি এর মানটা হাফের থেকেও ছোট কল্পনা করো। ধরো হাফের থেকে ছোট মান হচ্ছে তোমার 0, কারণ টি এর মান তো নেগেটিভ হবে না, 0 ধরো। তার টাইমের মান যখন 0, তাহলে দেখো এখানে মাইনাস আসতেছে, 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, আর এটা হচ্ছে 0 মাইনাস 1 মানে মাইনাস 1। আলটিমেটলি দেখো দুইটাই মাইনাস 1 ইন্টু মাইনাস 1 হয়ে যাচ্ছে। এটাও কি 0 থেকে ছোট আসতেছে? আসতেছে না, বড়ই আসতেছে, তার মানে এটাও আনসার না। তুমি হাফ এবং 1-এর মাঝখানে যে কোনো একটা ভ্যালু কল্পনা করো, তাহলে দেখবে যে এটা লেস দেন 0 আসবে। এই কারণে এটাই তোমার হবে আনসার, যে টাইমের মান যখন 0.5 সেকেন্ড থেকে শুরু করে 1 সেকেন্ডের মধ্যে, ওই টাইমটাতে অ্যাকচুয়ালি বেগের দিক এবং ত্বরণের দিক পরস্পর বিপরীত থাকবে, এবং ওই টাইমের আন্ডারে এই গাড়িটার বেগটা কি হবে, হ্রাস পেতে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখব, 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়িকে ব্রেক করলে তা 6 মিটার দূরত্বেই থেমে যায়। একই গাড়ি যদি 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলে তাহলে তাকে কত দূরত্বে থামানো যাবে? এটাও তুমি হচ্ছে ওই আগের সূত্রটা ইউজ করেই করতে পারবে। প্রথম যে প্রবলেমটা করালাম আমরা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস, এখন ইউজ করবো কারণ যেহেতু থেমে যাচ্ছে গাড়িটা, তার মানে অবশ্যই মন্দন। প্লাস ইউজ করলে হতো, তখন এ এর মানটা নেগেটিভ আসবে আর কি, এটাই। তাহলে এক কাজ করি, যেহেতু শেষ বেগের মান 0 এখানে, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে কি বলতে পারি, 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার। তাহলে এই সূত্রটাই আমি দুইবার কাজে লাগাবো, একবার হচ্ছে ফার্স্ট কেসে, একবার হচ্ছে সেকেন্ড কেসে। তাহলে প্রথম কেসে কি, 2a এস এর ভ্যালু কত, কত দূরত্বে থেমে যায়, 6 মিটার দূরত্বে থেমে যায়, যেখানে তোমার আদি বেগের মান হচ্ছে কত, 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে লিখতে পারো 50 এই যে কিলোমিটার, আর পার আওয়ার হচ্ছে সেকেন্ড করলে 3600, তাহলে 1000/3600 আর কি, তাই না? বা একবারে তুমি বলতে পারো, যদি মনে থাকে খুব সহজেই, সেটা হচ্ছে 3.6 আসবে। আলটিমেটলি আমি এত কিছু না করে 50 ডিভাইড বাই 3.6 এর উপর স্কোয়ার দিয়ে রাখি, তাহলে এটা আসলো। সেকেন্ড একই কেসে আবার ইউজ করবো 2as ইকুয়ালস টু ইউ স্কোয়ার, কারণ আলটিমেটলি সেকেন্ডটাতেও থেমে যায়। তাহলে এটা আসবে 2as, আমাকে এসটাই বের করতে হবে, কত দূরত্বে থেমে যাবে, 2as সমান 100 ডিভাইডেড বাই 3.6 হোল স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তুমি এক কাজ করতে পারো, 2কে 1 দ্বারা ভাগ করতে পারো। তো 2কে যদি 1 দ্বারা ভাগ করো, এখান থেকে কি কেটে যাবে দেখো তো, 2 কেটে যাবে, এ কেটে যাবে, শুধুমাত্র s/6 থাকবে এখানে, s/6। আর এখানে হয়ে যাবে, একবার লিখি সমস্যা নেই, 100/3.6, এটা হচ্ছে 3.6/50 এর উপরে হোল স্কোয়ার। তাহলে 3.6 কেটে যাচ্ছে, এই 50/2 করলে 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার 4, 4 6 24, তাহলে এস এর মান আসছে 24 মিটার। তাহলে এটাই তোমার হবে আনসার,
24 মিটার দূরত্বে তাকে থামানো যাবে। পরবর্তীটা গ্রাফ রিলেটেড প্রশ্ন দিয়েছিলাম যে একটি বল এইচ উচ্চতা থেকে যদি মাটিতে আঘাত পেয়ে পুনরায় একই উচ্চতায় ওঠে তাহলে নিচের কোনটি এর লেখচিত্রকে সমর্থন করবে বা প্রকাশ করে। তো উচ্চতা থেকে একটা যদি নিচের দিকে পড়ে তাহলে এটা কি আলটিমেটলি এই সূত্রকে সমর্থন করে, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বাট এখানে আদিবেগের কথা কিছু বলা নেই, এটা কল্পনা করতে পারো জিরো। আলটিমেটলি এইচ সমান হাফ জিটি স্কোয়ার এই টাইপের। দেখো তো এইচটা এখানে ওয়াই অক্ষে আছে, তাহলে এইচ এর পরিবর্তে তুমি ওয়াই কল্পনা করো, আর টিটা হচ্ছে এক্স অক্ষে আছে, তাহলে টি এর পরিবর্তে তুমি এক্স কল্পনা করো, তাহলে এখানে কি ওয়াই সমান সামথিং এক্স স্কোয়ার আসতেছে না? ওয়াই সমান এক্স স্কোয়ার এরকম যে গ্রাফটা, এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি পরাবৃত্তের গ্রাফ নির্দেশ করে। তাহলে এখানে যেগুলো সরল রেখা টাইপ আছে সেগুলো হবে না, তার মানে এ নাম্বার অপশন তো অলরেডি বাদ, বি সি ডি এর মতো কিছু হইতে পারে। কিন্তু খেয়াল করো ডি তো অবশ্যই হবে না, কারণ শুধুমাত্র একটা পার্ট দেখানো হয়েছে এখানে, অপর অংশটা কিন্তু নাই। তার মানে হয় বি অথবা সি এই দুইটার কোনো একটা হতে পারে, এবং দুইটাই অ্যাকচুয়ালি পরাবৃত্তেরই সমীকরণ নির্দেশ করছে। এখন তোমাকে বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়াল ইকুয়েশন হওয়া উচিত। খেয়াল করো এর জন্য তোমাদের হচ্ছে পরাবৃত্তের বেসিক গ্রাফটা জানা লাগবে। সেটা কি জিনিস ছিল আমি যদি একটু ড্র করার ট্রাই করি, আশা করি তোমাদের মনে আছে, এটা তোমরা ম্যাথ কোর্সে পড়েছো। সেটা হচ্ছে যে যদি একটা পরাবৃত্ত দেখতে এরকম হয়, এক্স স্কোয়ার সমান 4ay, এর বেসিক ইকুয়েশন হচ্ছে এটা, 4ay যদি হয়, আর আচ্ছা এটা এখানে না লিখে উপর লিখি, এক্স স্কোয়ার সমান 4ay, এর সমীকরণ দেখতে এরকম। আর সেটা যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার সমান -4ay, অর্থাৎ নেগেটিভ থাকলে নিচের দিকে আর পজিটিভ থাকলে উপর দিকে। এই দুটো জিনিসকে আমরা এখন কম্বাইন করব, শুধুমাত্র আমরা এই ডান পাশটাকে দেখব, কারণ আমাদের শুধুমাত্র একটা দিকে দরকার, এই ডিরেকশনে দরকার। যখন বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে তখন টাইমের মান বাড়লে উচ্চতার মান কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কারণ উপর থেকে সে নিচের দিকে পড়ছে। তাহলে এইচ এর মান কি অ্যাকচুয়ালি নেগেটিভ ধরা যায় না, কারণ নিচের ডিরেকশনে। তাহলে যখন সে নিচে পড়বে, নিচে যখন পড়বে তখন ওয়াইটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ, কারণ সে নিচের দিকে পড়ছে, উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে ওয়াইটা যেহেতু নেগেটিভ, তার মানে এই ইকুয়েশনে দেখতে এরকম হবে, এর মতো দেখতে অনেকটা, এক্স স্কোয়ার সমান 4ay। তার মানে এর যে ডান পাশটা, এটা হচ্ছে দেখতে হবে যে এই পাশটা কোথায় আছে, এর ডান পাশটা কোথায় আছে। দেখো তো এটার মতো মিলে যায় না অনেকটা, মানে এটা তুমি যদি এইভাবে আঁকতা আলটিমেটলি এই জিনিসটাই মিন করে, কিন্তু আমার সম্পূর্ণটা দরকার নেই, আমার দরকার শুধু এই পার্টটুকু। তার মানে দেখো যখন নিচের দিকে নামছে তখন হচ্ছে ইকুয়েশনটা এটা, এবং সেটা এর মতো করে অনেকটা শেপ আছে, তার মানে এটা ঠিক আছে। একই রকমভাবে যখন সে আবার নিচে থেকে উপরের দিকে উঠবে, এইচ এর মান কিন্তু এখন পজিটিভ বৃদ্ধি পাবে। তার বৃদ্ধি যদি পায়, তার বৃদ্ধি পাইলে হচ্ছে এখন ব্যাপারটা এরকম, কারণ কি যখন বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেলে ইকুয়েশনটা কেমন ছিল দেখতে, এর ঠিক তাহলে উল্টা পার্টটুকু হবে। মানে যখন টাইমের মানটা হ্রাস পায়, সরি বৃদ্ধি পায়, তখন যখন উচ্চতা হ্রাস পায় তখন কিন্তু আলটিমেটলি এই পোর্শনটা হচ্ছে যে উচ্চতাটা সে ধীরে 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 হ্রাস পাচ্ছে। বাট যখন আবার টাইমের মান বৃদ্ধি পায় তখন কিন্তু উচ্চতাকে বৃদ্ধি পেতে হবে, তো বৃদ্ধি পাচ্ছে দেখো এই পোর্শনে, তখন এই পোর্শনটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এই জায়গায় এসে থামবে। তাহলে এটার দুইটাই পসিবল কেস ছিল, বাট এটা হবে তোমার আনসার, কারণ এই যে ইকুয়েশনটা এইচ সমান -হাফ জিটি স্কয়ার, এটা কিন্তু এই সমীকরণের সাথে যায়, এই কারণে তোমার গ্রাফটা হবে এটা, এটা হবে না। এটা কখন হতো, যদি হচ্ছে এটাকে সমর্থন করতো, তাহলে হচ্ছে নামার সময় এরকম হতো, ওঠার সময় এরকম হতো, যেটা হচ্ছে দেখানো হয়েছে এখানে। তো আশা করি বুঝতে পারা গেছে। চলে যাবো আমরা পরবর্তীটাতে। এই টাইপের প্রশ্ন একটা বইতেই এসেছিল একবার, সেটা হচ্ছে 5 মিটার উচ্চতায় থাকা একটি পানির নল থেকে একই সময়ে ব্যবধানে পানির ফোঁটা নিচের দিকে পড়ছে। যখন প্রথম ফোঁটা মাটিতে পতিত হয় তখন তৃতীয় ফোঁটা নলের মুখে আসে। ওই সময়ে দ্বিতীয় যে ফোঁটা আছে সেটা মাটি থেকে কত উচ্চতায় থাকবে, এটা আমাকে বের করতে বলেছে। তো খেয়াল করো, ধরলাম যে একটা তোমার নল আছে এরকম, এই নলের থেকে এটা হচ্ছে তোমার প্রথম ফোঁটাটা, সেটা কিছু সময় পরে হচ্ছে নিচের দিকে নেমে এখানে চলে এসেছে। যখন সে ধরলাম যে মাঝ বরাবর কোথাও এসেছে তখন দ্বিতীয় ফোঁটাটা বের হয়েছে, এবং দ্বিতীয় ফোঁটাটা যখন এই জায়গায় এসেছে তখন আবার তৃতীয় ফোঁটাটা বের হয়েছে। তার মানে
একই সাথে এই ফ্রেমের মধ্যে টোটাল ৩টা ফোঁটা অবস্থান করছে। এটা হচ্ছে ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা হচ্ছে ৩ নাম্বার। তার মানে এখানে টোটাল হচ্ছে ৩টা ফোঁটা এবং তাদের মাঝে হচ্ছে গ্যাপ কয়টা? তাদের মাঝে গ্যাপ কিন্তু হচ্ছে তোমার ২টা করে। তো এখানে বলেছে যে প্রথম ফোঁটাটা যখন একেবারে মাটিতে পতিত হয়, ওই মোমেন্টেই থার্ড যে ফোঁটাটা আছে সেটা উপরে চলে আসে। আমাকে তাহলে দেখতে হবে যে উপর থেকে যখন প্রথম ফোঁটা এখানে ছিল, সেখান থেকে শুরু করে একেবারে নিচে আসতে তার টোটাল কত সময় লেগেছে? এটা উচ্চতা দেয়া আছে তোমার এবং জি এর মান 10 ধরতে বলা হয়েছে, তাহলে তোমাকে 10 ধরেই ম্যাথটা করা লাগবে। আমি বলতে পারি h সমান হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে হচ্ছে 5 হাফ ইন্টু 10 ইন্টু টি স্কয়ার, আলটিমেটলি এখানে টি সমান 1 সেকেন্ড পাওয়া আছে। যে 1 সেকেন্ডের মধ্যেই প্রথম ফোঁটাটা মাটিতে পতিত হবে। তাহলে খেয়াল করো, আমরা জানি কি এখানে বলেছে কি একই সময় ব্যবধানে পানির ফোঁটাগুলো নিচের দিকে পড়ছে। তাহলে ১ নাম্বারের টোটাল দূরত্ব আসতে যদি হচ্ছে তোমার কি ১ সেকেন্ড লাগে, তাহলে যখন সে এইদিকে কোথাও আসবে, তখন হচ্ছে দ্বিতীয় ফোঁটাটা বের হবে। যেহেতু একই সময় ব্যবধান, এখানে টাইম ব্যবধান আছে কয়টা? ১ টা আর ২ টা, ২ টাই তো, তাই না? তাহলে ২ টা টাইম ব্যবধানে হচ্ছে টোটাল ৩ টা ফোঁটা পড়ছে, মানে প্রথমটার ০.৫ সেকেন্ড পরেই দ্বিতীয়টা পড়া উচিত। তার ০.৫ সেকেন্ড পরে ৩ নাম্বারটা মাথায় আসা উচিত। তার মানে ১ কে যদি তুমি ২ দ্বারা ভাগ করো, তাহলে প্রত্যেকটা ফোঁটার একটা ফোঁটা থেকে অপর ফোঁটা বের হওয়ার যে ডিসট্যান্সটা, টাইম যে তোমার ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কিন্তু তুমি বের করতে পারছো ২ দ্বারা ভাগ করে। তাহলে আমাকে এখন দেখতে হবে যে এই যে ফোঁটাটা আছে, এটা বের হওয়ার ০.৫ সেকেন্ড পরে সে কোন জায়গায় এসেছে। এটাই হচ্ছে আমার দ্বিতীয় ফোঁটার যে অবস্থানটা বর্তমানে সেটা। তো সেটা একটু বের করার ট্রাই করি। দ্বিতীয় ফোঁটার ০.৫ সেকেন্ড পরে তার দূরত্ব। তাহলে উপর থেকে দূরত্ব বের করার জন্য আবার সেম সূত্র ইউজ করবো, h সমান হাফ জি টি স্কয়ার। এবার এখন জি হচ্ছে 10 আর এটা ০.৫ স্কয়ার। তো এটা কত আসছে? এটা হচ্ছে তোমার 5 আর ০.৫ স্কয়ার। এটা আসবে 1.25 মিটার। তো আমাকে বের করতে বলেছে কি যে দ্বিতীয় ফোঁটাটার মাটি থেকে কত উচ্চতায়। তাহলে এটা কিন্তু আমি উপর থেকে বের করলাম। তাহলে ভূমি থেকে উচ্চতা হবে টোটাল 5 মিটার, থেকে এটা বাদ দিবি। 5 মাইনাস 1.25 চলে আসবে 3.75 মিটার। তাহলে আশা করি বুঝতে পারা গেছে যে কীভাবে আমরা এটাকে সলভ করতে পারবো। পরবর্তী প্রশ্ন, ৫০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একে অপরের দিকে যথাক্রমে 10 এবং 15 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হচ্ছে। কত সময় পরে তারা একে অপরকে অতিক্রম করে চলে যাবে? তো মনে করো ট্রেনদ্বয় হচ্ছে যখন প্রথম এদের কাছাকাছি আসে, তখন হচ্ছে তাদের মাথাটা মিলিত হয়। এটাও 50 মিটার, এটাও 50 মিটার, এবং তারা যখন নিজেকে ক্রস করে চলে যাবে, চিন্তা করো টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে। এই 50 মিটার দৈর্ঘ্য তো অতিক্রম করা লাগবেই তার, প্লাস হচ্ছে এই প্রথম মাথাটা এখান থেকে এখানে আসতে হচ্ছে 50 মিটার দূরত্ব। আবার ওই মাথা ছেড়ে গিয়ে একবারে তোমার যে লাস্ট প্রান্তটা ছেড়ে যেতে আরও 50 মিটার। তার মানে টোটাল যে দূরত্বটা সেটা কি 50 + 50 হওয়া উচিত, তার মানে 100 মিটার। তো টোটাল 100 মিটার দূরত্ব কিন্তু কাভার করতে হবে প্রত্যেকটা ট্রেনকে, এবং তাদের যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 100 মিটার পেলাম, এবং তাদের যে বেগ যেটা দেয়া আছে, একজন হচ্ছে 10, একজন হচ্ছে 15। তো আমরা একটা জিনিস জানি, তুমি গাড়িতে উঠলেও দেখবে যে তুমি যখন একটা গাড়িতে আছো, সামনে থেকে কোনো গাড়ি যদি আসে, হঠাৎ মনে হয় যে খুব তাড়াতাড়ি ক্রস করে চলে গেল, কারণ আপেক্ষিক বেগের কারণে মনে হবে যে আপাত দৃষ্টিতে তার বেগের মানটা বেড়ে গেছে। তো আপেক্ষিক বেগটা জিনিসটা কি, যে তুমি যখন হচ্ছে একটা বেগে গতিশীল আছো, সামনের জনও যেহেতু সেম বেগে হচ্ছে কোনো একটা বেগে গতিশীল এসে যদি হচ্ছে তোমাকে ক্রস করে চলে যায়, তখন যে ঘটনাটা ঘটে যে ক্রস করার সময় দুজনের বেগের আসলে যোগফল রূপে একজন আরেকজনকে দেখতে পায়, কারণ মনে হবে যে তারা একে অপরকে খুবই ফাস্ট ক্রস করে চলে গেল আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুসারে। তাহলে আপেক্ষিক বেগের যে সূত্রটা, এটাকে এভাবে লেখা হয় যে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির যে আপেক্ষিক বেগ সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভেক্টর আকারে আর কি। ঠিক আছে? তো একজন তো যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এদিকে, 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন যাচ্ছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে এদিকে। বাট একটা যদি প্লাস কল্পনা করো, এটা কি মাইনাস হবে না আলটিমেটলি? কারণ দুইটা যেহেতু বিপরীত দিকে। তাহলে ভিএ যদি আমি +10 কল্পনা করি,
ভিবিটাকে তোমাকে -10 কল্পনা করতে হবে, তাহলে মাইনাস মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বেগ পেয়ে গেলে, তোমার দূরত্ব পাওয়া গেল, তাহলে টাইমের মান পেয়ে যাবে এস সমান ভিটি সূত্র থেকে। দেখেন তুমি বেগ সমান বলতে পারবে দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব হচ্ছে 100, সময় হচ্ছে 25, তার মানে 4 সেকেন্ড লাগবে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি সমবেগে এভাবে ক্রস করে, তাহলে তাদের কাছে মনে হবে যে 4 সেকেন্ডের মধ্যে তারা একে অপরকে অতিক্রম করে চলে গেল। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের এই টাইপের প্রশ্ন তোমরা এমনিতেই ম্যাথ আকারে সলভ করেছো, আমি জাস্ট সূত্র আকারে অপশনগুলো দিয়েছি, এটাই পার্থক্য। প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে একটি পাথরকে একটি কুয়ার উপরিতল থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো। কুয়ার উপরিতল থেকে পানির গভীরতা h এবং শব্দের বেগ যদি v হয়, তাহলে কত সময় পরে পাথরটি পানিতে আঘাত করবে বা শব্দ শুনতে পাওয়া যাবে। তো জিনিসটা ঘটনাটা এরকম যে এটা হচ্ছে তোমার কুয়া ধরলাম আমি, তো এখান থেকে যদি হচ্ছে আমি একটা পাথরকে ফেলে দেই, ধরলাম পানিতে সে আঘাত করলো, তো উপর থেকে যখন পানিতে আঘাত করবে এই h উচ্চতা নিচে যদি সে পড়তে তার যে সময় লাগবে সেই সময়টা আমরা বের করতে পারি এই সূত্র থেকে, h সমান হাফ জিটি স্কোয়ার, তাই তো এই সূত্র থেকে বের করতে পারবো। তো সেখানে h এর যে ভ্যালুটা এটা আমরা জানা নেই, আমাকে টাইমটা বের করতে বলছে। ধরলাম যে উপর থেকে নিচের দিকে আসতে তার সময় লাগবে হচ্ছে t1, এটাকে t1 স্কোয়ার বলি। তাহলে t1 সমান আমি কি বলতে পারি, 2h/g এর উপরে রুট। সেমভাবে এই শব্দটা উৎপন্ন হওয়ার পরে এই শব্দটা এখন উপর থেকে নিচ থেকে উপরের দিকে আমার কাছে পৌঁছাবে, এবং বলা আছে শব্দের বেগ যদি v হয়, এবং আমরা জানি যে শব্দ সবসময় সমবেগে চলে, তাহলে সমবেগে চললে ওই সেম দূরত্ব সে কাভার করবে v বেগে। তাহলে s সমান vt সূত্র অনুসারে আমি বলতে পারি, s এর পরিবর্তে h লিখছি, এখানে t2 বলতে পারি আমরা, যে এখান থেকে উপরের দিকে আসতে তার সময় লাগবে t2 পরিমাণ। তাহলে t2 সমান হবে h/v, অর্থাৎ টোটাল যে টাইমটা সেটা হবে এই দুটো যোগফল, অর্থাৎ √2h/g প্লাস h/v। তাহলে 2h/g h/v, এই অপশন হচ্ছে বি, তাহলে এটাই হবে তোমার আনসার। পরবর্তী প্রশ্ন, এখানে বলা কি দেখো, সমতরণে চলমান একটি বস্তু পঞ্চম এবং নবম সেকেন্ডে যথাক্রমে 65 এবং 105 মিটার অতিক্রম করলে গাড়িটি 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, মানে টোটাল 20 সেকেন্ডে আর কি। যেহেতু 5th এবং 9th সেকেন্ডে দেওয়া আছে, আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র u প্লাস হাফ a 2t মাইনাস 1। তো এখানে সূত্রটা অ্যাপ্লাই করবো দুইটা আলাদা কেসে। একবার হচ্ছে 65, ইউ আমরা জানি না, এও আমরা জানি না, u প্লাস হাফ a 2t মাইনাস 1 মানে 5 ইন্টু টি মানে 10 মাইনাস 1 মানে 9, মানে একবারে আমি 9/2 লিখতে পারি, এক লাইনে লিখলাম। সেমভাবে তুমি যখন এটা বসাবা পরেরটা, তো সেটা আসবে 105 ইউ প্লাস 9 2 18, 18 থেকে 1 বিয়োগ মানে 17, তাহলে 17/2 ইন্টু এ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটাকে আমাকে সলভ করতে হবে, ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যাচ্ছে। ক্যালকুলেটর ইউজ করো, করে তুমি ইউ এর ভ্যালু পাবে 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণের ভ্যালু পাওয়া যাবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগ পেয়ে গেলাম, ত্বরণ পেয়ে গেলাম। এখন তোমাকে বের করতে বলেছে যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20তম না কিন্তু টোটাল 20 সেকেন্ডে। তাহলে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সূত্র, এখানে ইউ হচ্ছে 20, টি হচ্ছে 20, হাফ এ হচ্ছে 10 টাইম 20 স্কোয়ার। এটাকে যদি সলভ করি তাহলে চলে আসবে 2400 মিটার। এটা হবে তাহলে আনসার তোমার। পরের প্রশ্নটা বলা আছে দেখো, ইউ বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, মানে এটা পরন্ত বস্তুর উল্টা আর কি, খাড়া নিক্ষিপ্ত বস্তু। ইউ বেগে নিক্ষিপ্ত করা হলো, তার মানে এই জায়গার তার বেগটা হচ্ছে ইউ, আমি কল্পনা করছি। উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি এ বি এবং সি বিন্দুতে তার বেগটা হচ্ছে এত। ধরলাম যে এ বিন্দু, সেখানে হচ্ছে তার বেগ u/2, বি বিন্দু, এখানে তার বেগ হচ্ছে u/3, সি বিন্দু তার বেগ হচ্ছে u/4। দেখে বোঝা যাচ্ছে কোনটা এ কোনটা বি, কারণ এ বিন্দু হচ্ছে সবার নিচে হবে, কারণ কি সেখানে তার বেগ বাকিগুলোর থেকে বেশি হবে, u/2 তো বড় u/3 এর থেকে, u/3টা হচ্ছে u/4 এর থেকেও বড়, তার মানে অবশ্যই এটা এ, এটা বি, এটা সি। মানে আমি
সিরিয়াল অর্ডারে দিয়েছি, বাট এটা যদি অর্ডারটা চেঞ্জ করা হতো, কনফিউজড যেন না হয়ে যাও কোনটা এ কোনটা বি কোনটা সি। তোমার বেগের ভ্যালু দেখেই বুঝতে হবে কোন বিন্দুটা আগে হবে কোন বিন্দুটা পরে হবে। তুমি সহজ করে দিয়েছে। আমাকে বলা হয়েছে যে এ বি আর বি সি এর অনুপাত কত, এ বি এর আর বি সি এর অনুপাত কত। তো অনুপাত বের করার জন্য আমাকে আসলে বেগ বের করার সূত্রটা ইউজ করতে হবে। তো বেগ বের করা যায় কীভাবে বলো তো? বেগ বের করার যে সূত্রটা সেটি হচ্ছে, যদি আমি খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর কথা বলি, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে যেহেতু দুইটা উচ্চতার অনুপাত বের করতে বলেছে আমাকে, এ বি অনুপাত বিসি, তাহলে এখান থেকে এইচ সমান আমি কি বলতে পারি? আমি বলতে পারি ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। তো তুমি যখন হচ্ছে এ থেকে বি নির্ণয় করবে, এই সূত্র মোতাবেক কী বলতে পারো দেখো তো? উচ্চতা মানে কি? সে আদি বেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই 2g। তাহলে এ থেকে বি মানে হচ্ছে আদি বেগ মাইনাস শেষ বেগ স্কোয়ার আর কি ডিভাইডেড বাই 2g। তাহলে আদি বেগ কত? ইউ বাই 2 হোল স্কোয়ার, শেষ বেগ হচ্ছে ইউ বাই 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। সেমভাবে আমি যদি বিসি এর কথা বলি, তাহলে এই আদি শেষ, তাহলে ইউ বাই 3 স্কোয়ার মাইনাস ইউ বাই 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আমাকে বের করতে হবে অনুপাত। তাহলে এ বি বাই বিসি, এই 2g কাটা যাবে, লেখার দরকার নেই, শুধু থাকবে এই পার্টটুকু ইউ বাই 2 ইউ বাই 3। তাহলে একবার আমি ইয়ে করে লিখি, ইউ স্কোয়ার মাইনাস 4 ইউ স্কোয়ার মাইনাস 9, আর এখানে হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস 9 ইউ স্কোয়ার মাইনাস 16। তো ইউ স্কোয়ারও কেটে যাবে, থাকবে হচ্ছে 1/4 1/9 1/9 1/16। ক্যালকুলেটর ইউজ করো, একেবারেই হয়ে যাবে। এটা চলে আসবে 20/7, অর্থাৎ 20:7 তোমার হবে আনসার। আশা করি বোঝা গেছে। আজকে লাস্ট প্রশ্ন এখানে বলা আছে, দেখো স্রোতহীন একটি নদীতে একটি নৌকার 8 কিলোমিটার গিয়ে আবার ফেরত আসতে তার 2 ঘন্টা সময় লাগে। যদি স্রোত থাকে, কখনো স্রোতের বেগ যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে একই নৌকার আবার গিয়ে ফেরত আসতে কত সময় লাগবে? অর্থাৎ স্রোতের দিকে একবার যাবে, দেন স্রোতের বিপরীতে একবার ফেরত আসবে, টোটাল টাইমটা কত এটা বের করতে বলেছে। যেহেতু তোমার দিক দেওয়া নেই, তো স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের বিপরীতে ফিরে আসছে, এভাবে কল্পনা করতে হবে। তো তার জন্য প্রথমত আমাকে দেখতে হবে, যেহেতু স্রোতের বেগ তোমার দেয়াই আছে, নৌকার বেগ ডিরেক্টলি দেওয়া নেই, বাট একটা লাইন বলা আছে বেগটা বের করার জন্য, যে সে যখন স্রোত থাকে না তখন 8 কিলোমিটার যায় আবার ফেরত আসে। তাহলে 8 কিলোমিটার যাওয়া আবার ফেরত আসা, তার মানে কি টোটাল 16 কিলোমিটার। তাহলে 16 কিলোমিটার যেতে তার সময় লাগে হচ্ছে 2 ঘন্টা। তাহলে 16/2 আলটিমেটলি নৌকার যে বেগটা সেটা হচ্ছে 16 কিলোমিটার পার 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ। এখন তোমার স্রোতের বেগ প্রশ্নে দেওয়া আছে, স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলেছে এখন যদি স্রোত থাকে, তাহলে একবার স্রোতের দিকে গিয়ে আবার ফেরত আসতে তার সময় লাগবে কত? আমাকে দেখতে হবে স্রোতের দিকে যদি সে আবার 8 কিলোমিটার যায়, স্রোতের দিকে যখন সে যাবে তখন তার বেগটা কত, লব্ধি বেগটা কত? কারণ এখন স্রোতের বেগও আছে, তার নৌকার বেগও আছে, তাহলে টোটাল যে বেগটা এখন কাজ করবে সেটা হচ্ছে 8×4 = 12 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেছে। সেমভাবে যখন সে বিপরীত দিকে 8 কিলোমিটার আসবে, তখন কিন্তু উল্টা, নৌকার বেগ কাজ করছে হচ্ছে এদিকে, কিন্তু স্রোতের বেগ কাজ করছে হচ্ছে বিপরীত দিকে। তো যেহেতু তুমি কল্পনা করো স্রোত হচ্ছে এদিকে যাচ্ছে স্রোত, তো যেহেতু বিপরীত দিকে, তাহলে লব্ধি বর্তমান যে বেগটা হবে স্রোতের সেটা হবে 8 - 4, মানে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুইটা যেহেতু আলাদা আলাদা, তাহলে দেখো এই সময়ে যেতে তার সময় লাগবে কত? এস সমান ভিটি ইউজ করো, তাহলে টি সমান কি আসবে? S/v। তাহলে এস হচ্ছে তোমার 8, ভি হচ্ছে 12, তাহলে এটা আসবে 2/3 নাকি 2/3 আওয়ার। সেমভাবে এটা আসবে কত? টাইম সমান, এটাকে T1 কল্পনা করো, T2 কল্পনা করো। এটা যদি আমি কল্পনা করি তাহলে এটা আসবে 4 8, তার মানে 8/4 2 আওয়ার। তাহলে 2 + 2/3 আওয়ার। তো আমাকে মিনিটে বের করতে বলেছে, তো মিনিটে বের করলে কীভাবে করবো? তাহলে টোটাল টাইম হবে হচ্ছে আমার 2 + 2/3 আওয়ার, বা 3 × 2 = 6 8। তাহলে আওয়ারকে যদি আমি ইয়ে করি 6 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে মিনিটে চলে আসবে 160 মিনিটস হচ্ছে তোমার আনসার আসবে
তো তোমার আনসার হবে এ অপশন 160। তো এই হচ্ছে তোমার মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারা গেছে তোমাদের। খুব একটা টাফ কি ছিল কিনা জানি না, আমি তোমরাই বলবে সেটা আমাকে। বাট কারো যদি বুঝতে অসুবিধা হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো তোমাদের কাজ হচ্ছে এখন এই ভিডিওটা শেয়ার করে দেওয়া সবার মাঝে, সবার ফ্রেন্ডদের সাথে দিয়ে দাও, যাতে করে সবাই হচ্ছে এখান থেকে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত আমরা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে ডিসকাশন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।